প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আমরা ভিডিও নিয়ে এসেছি। গত ভিডিওতে ইউলিসিসের স্ট্যানজা 1 আমরা লাইভ আলোচনা করেছিলাম। 8 ঘন্টার ভিডিও দেবো বলেছিলাম, কিন্তু আমরা 46 মিনিটের ভিডিও দিয়েছি। সেখান থেকে প্রথম 2 মিনিট তোমরা বাদ দিয়ে রাখবে এবং শেষের অংশটুকু না দেখলে হবে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ওই 42 মিনিটের একটা আমি ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। সেখানে স্ট্যানজা 1 এবং বেসিক ইনফরমেশন আলোচনা করেছি। যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তারপরে আজকের এই ভিডিওতে তোমরা নজর দেবে এবং আমি বলতে পারি যে এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন থাকছে। লক্ষ্য করো, স্ট্যানজা 2 এ স্কেপ ট্রি অ্যান্ড আইল। স্কেপ ট্রি অ্যান্ড আইল এর মানে কি বোঝানো হয়েছে? স্কেপ ট্রি অ্যান্ড আইল এর মানে কি? এটার মানে বোঝানো হয়েছে রেসপন্সিবিলিটি অফ কিংডম। রেসপন্সিবিলিটি অফ কিংডম অর কিংশিপ, বা আমরা বলতে পারি এখানে পাওয়ারকেও বোঝানো হয়েছে। স্কেপ ট্রি ইজ এ সিম্বল অফ, এই শুধু যদি আমি স্কেপ ট্রি বলতাম, এটা সিম্বল অফ কি ইউলিসিস সভেরিনিটি ওভার আইল্যান্ড। আইল্যান্ডের প্রতি যে সার্বভৌম যে ক্ষমতা, আইল্যান্ডের প্রতি যে সার্বভৌম ক্ষমতা সেটাকে বোঝানো হয়েছে। আইল রেফার্স টু আইল্যান্ড অফ ইথাকা। ইউলিসিস ওয়ান্ট টু লিভ হিজ কিংডম, বা ইউলিসিস ওয়ান্ট টু লিভ স্কেপ ট্রি অ্যান্ড আইল টু হিজ সান টেলিমেকাস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যেটা আলোচনা করছি। ইউলিসিস তার ছেলেকে তার রাজত্ব বা স্কেপ ট্রি বা আইল এটা তুলে দিতে চেয়েছে তার ছেলে টেলিমেকাসকে। টেলিমেকাস এর প্রতি ইউলিসিস হ্যাজ মাচ অ্যাফেকশন ফর হিজ সান। তার ছেলের প্রতি ইউলিসিসের কি রয়েছে? একটা অ্যাফেকশন রয়েছে। ডিসার্নিং টু ফুলফিল এর মানেটা হচ্ছে প্রুডেন্ট এনাফ, ধৈর্যশীল, এনাফ প্রচন্ড বা পর্যাপ্ত ধৈর্যশীল, টু কন্টিনিউ অ্যাজ আ কিং অফ আইল্যান্ড। আইল্যান্ডের রাজা হিসেবে প্রচন্ড ধৈর্যশীল হতে পারে তার ছেলে টেলিমেকাস। বর্তমানে সে কিন্তু এই রাজত্ব এটাকে সে অবজ্ঞা করছে। দিস লেবার, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখতে পাবো দিস লেবার কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশন। দিস লেবার রেফার্স টু ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ অ্যাজ কিং। কি? ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ, অর্থাৎ রাজা হিসেবে দায়িত্ব এবং কর্তব্যকে বোঝানো হয়েছে, বা এটা বোঝানো হয়েছে টু গভর্ন দ্য সাবেজ পিপল অফ ইথাকা। ইথাকার যে সাবেজ পিপল, তাদেরকে আনসিভিলাইজড বর্বর যে মানুষ, তাদেরকে রুল করার কথা বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেকেন্ড স্ট্যানজাতে সান অ্যান্ড ফাদার, অর্থাৎ টেলিমেকাস অ্যান্ড ইউলিসিস আর পোলস অ্যাপার্ট। এক একজন এক এক মেরুতে, একজন উত্তর মেরুতে, একজন দক্ষিণ মেরু। দে রিপ্রেজেন্ট ডাইভার্স আইডিয়ালস অফ লাইফ। তারা দুজনেই দু ধরনের জীবনকে তুলে ধরছে। কেউ অ্যাডভেঞ্চার এবং নলেজ এক্সপেরিয়েন্স করা, নলেজ গ্যাদার করাকে পছন্দ করছে। কেউ রাজত্বে থেকে রুল করতে, তার প্রজাদের রুল করতে এবং বাইরে থেকে সম্পদ আরোহণ করার বিষয়ে কারো লাইফের জীবনের আইডিয়াল। এই দু ধরনের আইডিয়াল তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, সেটা হচ্ছে ইন অফিস অফ টেন্ডারনেস। ইন অফিস অফ টেন্ডারনেস এর অর্থটা হচ্ছে, বা এটার মানে কি বোঝানো হয়েছে? কাইন্ড অ্যাটেনশন টু মাদার। মায়ের প্রতি তার যে অ্যাটেনশন সেটাকে বোঝানো হয়েছে। আমরা বলতে পারি হিয়ার ইউলিসিস ইজ শিওর, এখানে ইউলিসিস নিশ্চিত যে হিজ সান উইল টেক কেয়ার অফ হিজ ওল্ড মাদার। তার মাকে সে টেক কেয়ার করবে উইথ লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা এবং কাইন্ডনেস দিয়ে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। রাগড পিপল রেফার্স টু দ্য পিপল অফ ইথাকা অর আইল্যান্ডার্স। ইথাকার যে পিপল বা আইল্যান্ডার্স, তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। তারা কেমন? দে আর আনসিভিলাইজড। Ulysses considers
হিজ সান, ইউলিসিস তার ছেলেকে কনসিডার করেছে অ্যাজ মোস্ট ব্লেমলেস, সব থেকে ব্লেম ভুল ত্রুটিহীন ভাবে বিবেচনা করেছে। আর দিস ইজ এন এক্সাম্পল অফ মোস্ট ব্লেমলেস ইজ হি, এরকম লাইন ছিল তোমাদের। এইটা এক ধরনের হাইপারবোলিক এক্সপ্রেশন বা হাইপারবোল। The speaker emphasizes the importance of showing adoration to household gods. তিনি দেখিয়েছেন যে হাউসহোল্ড গডস এর প্রতি যে অ্যাডোরেশন সেটাকে তিনি তুলে ধরেছেন। হি ওয়ার্কস হিজ অ্যান্ড আই মাইন, সে তার কাজ করে এবং আমি আমার কাজ করি। এর মধ্যে দিয়ে তিনি ডিফারেন্স বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস, অর্থাৎ টেলিমেকাস এবং ইউলিসিসের ক্যারেক্টারের যে ডিফারেন্সিয়েশন সেটা তিনি এই কবিতার মধ্যে করেছেন, এই সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে করেছেন। চলে গেলাম আমরা থার্ড স্ট্যাঞ্জা, অর্থাৎ 44 নম্বর লাইন থেকে বাকি লাইনটা। চলো, ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা ইউলিসিস অ্যাড্রেসেস, তোমরা স্ক্রিনে পাচ্ছ, অ্যাড্রেসেস হিজ কো ম্যারিনার্স বা পিয়ার্স। আমরা দেখতে পাবো ইউলিসিস থার্ড স্ট্যাঞ্জাতে তার কো ম্যারিনার্সদেরকে তিনি অ্যাড্রেস করছেন, করে কিছু বলছেন। হি ডেসক্রাইবস হিজ সেলিং ভেসেলস, তিনি তার যে সেলিং ভেসেলস রয়েছে সেই সেলিং ভেসেলসটাকে তিনি ফেমিনিন অর্থাৎ স্ত্রী অর্থাৎ মেয়েদের সঙ্গে তিনি তুলনা করে তিনি বোঝাতে চেয়েছেন, মহিলা সুলভ বিষয় তা বোঝানোর চেষ্টা করেছেন। ভেসেলস কি সিম্বলাইজ করছে? অপরচুনিটি ফর নিউ অ্যাডভেঞ্চার বা নিউ নলেজ। অপরচুনিটি অর্থাৎ ভেসেল, ভেসেল মানে আমরা এখানে জাহাজ বা শিপকে বোঝাতে চাই, বা পাল যেটাকে বলে। তো এর মধ্যে দিয়ে আসলে বোঝানো হয়েছে তোমার অপরচুনিটি অফ নিউ লাইফ, নিউ অ্যাডভেঞ্চার। এখানে ভাস্ট সি, এই যে বিশাল যে সমুদ্রের কথা আমরা পাচ্ছি, এই সমুদ্র আর কভার্ড উইথ ডার্কনেস অফ নাইট, রাতের অন্ধকারে ঢাকা রয়েছে। ইউলিসিস ডেসক্রাইবস ম্যারিনার্স অ্যাজ সোলস, ইউলিসিস তার যে কো ম্যারিনার্স ছিল তাদেরকে আত্মা, নিজের আত্মা হিসেবে তিনি দেখেছেন। তিনি বলেছেন দে হ্যাভ টয়েলড রাউট অ্যান্ড থট উইথ ইউলিসিস, তারা ইউলিসিসের সঙ্গেই টয়েলড মানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স অর্জন করা, এগুলো প্রত্যেকটা বিষয় তোমরা দেখবে যে এই যে জায়গাটা পরপর যে দে হ্যাভ টয়েলড রাউট থট, এই পরপর কিন্তু সিকোয়েন্স গুলো মনে রাখবে, কারণ সিকোয়েন্স গুলো কিন্তু তোমার ডায়াগ্রাম বেস প্রশ্নে বা সিকোয়েন্সে কিন্তু আসতে পারে। তারপর বলেছে ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক ওয়েলকাম বলতে ওয়েলকাম মানে ফেট, ঠিক আছে, ভাগ্যকে ওয়েলকাম করা, অ্যাজ প্লে প্র্যাঙ্কস বা স্পোর্টস হিসেবে। থান্ডার অ্যান্ড সানশাইন খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। থান্ডার সাজেস্ট করছে পেরিলস অফ ফাউল ওয়েদার বা সরোজ, অর্থাৎ খারাপ ওয়েদারের যে বাধা বিপত্তি সেটাকে বা দুঃখ দুর্দশাকে বোঝাতে চাইছে। সানশাইন স্ট্যান্ডস ফর ফেয়ার ওয়েদার, সানশাইন ভালো আবহাওয়াকে বোঝাতে চাইছে বা হ্যাপি স্টেটকে বোঝাতে চাইছে বা জয়েস অর্থাৎ আনন্দকে বোঝাতে চাইছে। ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, ভালো করে মনে রাখবে, ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? এটা এক ধরনের এক্সাম্পল অফ অ্যালিটারেশন, ঠিক আছে। ফ্রি ফোরহেডস এটার মানে বোঝানো হয়েছে আনবার্ডেন্ড মাইন্ডস কে বোঝানো হয়েছে, যে মনের মধ্যে কোনো বোঝা নেই। ব্রেভ অ্যান্ড ফ্রি ফ্রম ফেয়ার বোঝাতে চাওয়া হয়েছে যে ইউলিসিস বা তার কো ম্যারিনার্সরা ব্রেভ এবং ফ্রি মুক্ত। ফ্রি হার্টস বোঝাতে চাওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স এবং কারেজকে বোঝাতে চাওয়া হয়েছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, ইউ অ্যান্ড আই আর ওল্ড, এই লাইনে ইউ বলতে বোঝানো হয়েছে ইউলিসিসের যে কম্প্যানিয়ন ছিল বা তার যে কো ম্যারিনার ছিল তাদেরকে, এবং আই বলতে কিন্তু ইউলিসিসকে বোঝানো হয়েছে। ডেথ সিজেস অল, এইখানে এই যে এটা এক ধরনের এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। নেক্সট নাম্বার 3, সেটিং সেল অন আ নিউ ভয়েজ ইজ বিং ডেসক্রাইবড বাই, এই যে সেটিং সেল, সে যে যাত্রার জন্য যে সবকিছু রেডি করেছিল সেটিং সেল, সেটা কিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে? পুশ অফ এই শব্দটার মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে যে তারা যেন জাহাজ নিয়ে তারা যেন প্রস্তুতি নিচ্ছে আবারও অ্যাডভেঞ্চারের জন্য। সাউন্ডিং ফারোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ, সাউন্ডিং ফারোজ। এটা এক ধরনের এটার মানে হচ্ছে রোরিং অফ
সি ওয়েভস, সমুদ্রের যে ঢেউ, সে ঢেউয়ের রোরিং, গর্জনকে বোঝানো হয়েছে। ফারোজ মানে আসলে দ্য হলোজ অন সারফেস অফ ওয়াটার ইন দ্য সি, সমুদ্রের জলের উপরিভাগে যে একটা হলো, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যেটা ওই ঢেউয়ের দ্বারা তৈরি হয়েছে, সেটাকে কিন্তু ফারোজ হিসেবে বর্ণনা করা হয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটা মনে রাখবে। টু পারসিউ নলেজ, নলেজ পারসিউ করার জন্য ইউলিসিস ডিটারমাইন্ড, ইউলিসিস সিদ্ধান্ত নিয়েছিলেন, টু সেল বিয়ন্ড, যাত্রা করতে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিয়ন্ড দ্য সানসেট, সূর্য অস্ত যেখানে হয় সেই পর্যন্ত, অ্যান্ড বাথস অফ ওয়েস্টার্ন স্টার্স, এবং ওয়েস্টার্ন যে স্টার্স আছে সেটাকে সেই পর্যন্ত তিনি কিন্তু যেতে চেয়েছিলেন। এগুলো ইম্পর্টেন্ট জায়গা, খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে মনে রাখতে হবে। বাথস অ্যান্ড ওয়েস্টার্ন স্টার্স, এই বাথস অ্যান্ড ওয়েস্টার্ন স্টার্স এটা রিলেট করছে, কি কি রিলেট করছে? দ্য অ্যানসিয়েন্ট বিলিফ, প্রাচীন যে বিশ্বাস, সেই বিশ্বাসকে, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ সারাউন্ডেড বাই আ স্ট্রিম, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ সারাউন্ডেড, এই গোটা বিশ্বটা যেন সারাউন্ডেড, ঘেরা রয়েছে একটা স্ট্রিম দ্বারা, নোন অ্যাজ ওশিয়ান স্ট্রিম, যেটাকে ওশিয়ান স্ট্রিম বলা হয়, মানে মহাসাগর বলা হয়। হোয়ার স্টার্স প্লিংস ডাউন, যেখানে তারারা যেন মিলে যায়। হ্যাপি আইলস বলতে কি বোঝানো হয়েছে? ফরচুন আইল বা আর্টলি প্যারাডাইস বা আইলস অফ ব্লেসড বা পারপিচুয়াল ব্লিস, এই শব্দগুলো মনে রাখবে। হ্যাপি আইলস ইম্পর্টেন্ট একটা ফ্রেজ তোমাদের আপকামিং এক্সামের জন্য। ইউলিসিস অ্যান্টিসিপেটেড দ্যাট, ইউলিসিস অ্যান্টিসিপেট করছে, ইচ্ছা প্রকাশ করছে, গার্লস মে অস দেম ডাউন, গার্লস মে অস দেম ডাউন, টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড মিট দ্য গ্রেট অ্যাকিলিস, অর্থাৎ অ্যাকিলিস কে ছিল? গ্রিক হিরো ছিল। গার্লস, গালফ যেগুলো ছিল, সাগর যেগুলো ছিল, সেগুলো যেন ওয়াজ দেম ডাউন, তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, বা টাচ হ্যাপি আইলস, ওই হ্যাপি আইলসকে স্পর্শ করবে, গ্রেট যে অ্যাকিলিস তার সঙ্গে সাক্ষাৎ করবে, এরকমটা বলেছে। ইউলিসিস কনফেসেস দ্যাট, ইউলিসিস স্বীকার করে যে হি হ্যাজ বিন মেড উইক, সে দুর্বল হয়ে গিয়েছে, বাই টাইম অ্যান্ড ফেট, মানে সময় এবং ফেট, ভাগ্য দ্বারা। বাট হি ইজ স্ট্রং ইন উইল, কিন্তু সে তার ইচ্ছা শক্তির দিক থেকে স্ট্রং। টু স্ট্রাইভ, টু সিক, নট টু ইয়েল্ড, এই যে লাইনটা, এটা রিফ্লেক্ট করছে ইউলিসিসের যে রেসলেস স্পিরিট, সেটাকে কিন্তু বলছে, বা ইউলিসিসের যে অ্যাডভেঞ্চার প্রিয় বিষয়টা, সেটাও এই অংশ, এই লাইনটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। এই লাইনটা ভালো করে পড়বে, টু স্ট্রাইভ, টু সিক, নট টু ইয়েল, এই লাইনটা পরপর এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটাও তোমার এক ধরনের অ্যালিটারেশন বলতে পারি বা রিপিটেশন বলতে পারি। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এখানে এই যে পরপর পরপর টানটা মনে রাখবে। চলে গেলাম আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন এই স্ট্যানজা 2 এবং স্ট্যানজা 3 থেকে। চলো দেখো, এখানে লেখা আছে whose margin fades forever and forever when I move, এই লাইনটা কি সাজেস্ট করছে? সাজেস্ট ইট অলওয়েজ রিমেইনস মিস্ট্রিয়াস, যেন পুরোটাই মিস্ট্রিয়াস, সমুদ্র যেন শেষ নেই, পৃথিবীর যেন শেষ নেই, সমুদ্র যেন শেষ হচ্ছে না, একটা মনে হচ্ছে যে এই শেষ, আবার যেন মনে হচ্ছে শুরু হচ্ছে, এইরকমটা। and while it were for some 3 suns to store and hold myself, কবির কাছে মনে হয়, ইউলিসিসের কাছে মনে হয়েছে যে এই 3 বছর ধরে এই নিজেকে কি করা, এই যে বিভিন্ন সম্পদ কালেক্ট করা, ঘুমানো, এই জিনিসগুলো কবির কাছে মনে হয়েছে জানো সিম্পল টু ওয়েস্ট টাইম, কবির কাছে যেন লজ্জাজনক মনে হয়েছে এভাবে সময় নষ্ট করাটাকে, অর্থাৎ ভাইল বলতে বোঝানো হয়েছে সিম্পল টু ওয়েস্ট টাইম। এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ফ্রেজটা আছে স্ট্রং উইল, এটার মানে কি? যে ডিটারমাইন্ড টু প্রিজার্ভ, এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো দ্য লাইট begins to twinkle from the rocks, a line begins to twinkle, twinkle মানে হচ্ছে এই যে আলো, সেই আলোটা কি হতে শুরু করেছে? আলোটা যেন তোমার মানে কমে যেতে শুরু করেছে, কোথা থেকে? ফ্রম দা রক্স, পাথরের বিষয় এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক তারপরে কি? তারপরে
আমরা বলতে পারি যে আরেকটা লাইন গুরুত্বপূর্ণ, এর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে যে লাইটস, এটা কি সিম্বলাইজ করছে? লাইফ, লাইটস সিম্বলাইজ করছে হোপ অ্যান্ড লাইফ ইন ইথাকা। ইথাকার যে ইথাকার জীবন এবং আশাকে ইন্ডিকেট করছে। টুইঙ্কলিং লাইটস সাজেস্ট করছে যে দ্য বিউটি অফ ইথাকা অ্যাট নাইট, রাতে বেলায় যে ইথাকার যে সৌন্দর্য সেটাকে তিনি বোঝাতে চাইছেন। Push off and setting well in order smite the sounding furrows. What does smiting the sounding furrows imply about a crew's action? Actively sailing and setting out, এটাই বোঝাতে চাওয়া হচ্ছে। And baths of all westernisters, মানে কি বোঝানো হয়েছে? A place where sun sets signifying the end of his journey, যেখানে সূর্য অস্ত যায় বা তার জার্নির শেষ সীমানাটাকে তিনি বোঝাতে চাইছেন। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে মিথিক্যাল প্লেস বিয়ন্ড দ্য হরিজনকে অর্থাৎ দিগন্ত রেখাকে ছাড়িয়ে যে একটা মিথিক্যাল যে প্লেস সেটাকে তিনি বোঝাতে চাইছেন। আবার এমনটা হতে পারে যে এ প্লেস অফ গ্রেট পিস অ্যান্ড রিওয়ার্ড ফর হিরোইক ব্যাটেলস, একটা শান্তির জায়গা বা একটা পুরস্কৃত জায়গা যেটা হিরোইক ব্যাটেলস সে পরে পাওয়া যায়। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, এখানে গার্লস বলতে বোঝানো হয়েছে অবস্টাকল দ্যাট মাইট প্রিভেন্ট দেয়ার জার্নি, যেটা মূলত সিম্বলাইজ করা হচ্ছে পেরিল অফ ডেথ, মানে মৃত্যুর যে বাধা সেটাকে। হ্যাপি আইলস সম্পর্কে আমি বলে দিয়েছি। স্লো মুন ক্লাইম্স, স্লো মুন বলতে মুন স্টেডি মুভমেন্ট, অর্থাৎ চাঁদের যে স্থির যে মুভমেন্ট সেটাকে বোঝানো হয়েছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, মানে বোঝানো হয়েছে যে আলটিমেট লিমিট অফ হিউম্যান ইমাজিনেশন টু নলেজ, আলটিমেট যে হিউম্যান ইমাজিনেশন, মানে যতদূর পর্যন্ত মানুষের ধারণা যায় ততদূর পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে। ব্যাস, মোটামুটি তোমাদের এই জায়গাগুলো পড়লেই তোমরা কিন্তু তোমাদের এক্সামের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আগের ভিডিওটা দেখো পার্ট 1 এবং পার্ট 2 দেখো, ইউলিসিস থেকে ডেফিনেটলি এভরি কোশ্চেন উইল বি কমন ইন ইউর এক্সামিনেশন, প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামে কমন থাকবে। এবং আমি বলতে পারি যে কিছু কিছু প্রশ্ন তো তোমরা জানো যে প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে পড়তে হবে। সিকোয়েন্স গুলো আমি যেভাবে তোমাদের লাইন বাই লাইন বলে দিয়েছি, আশা করি সিকোয়েন্স গুলো তোমরা কমন পাবে। এবং আমি এখানে তোমাদের দুটো ডায়াগ্রামও বলেছি, বা এখান থেকে আরো বিভিন্ন রকম ডায়াগ্রাম গুলো আসতে পারে, সেগুলো আমি তোমাদের ইউটিউবে ভিডিও করে জানিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এর পরবর্তীতে কোন বিষয়ে তোমাদের ভিডিও দেবো সেটাও জানাও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।